হঠাৎ করে একটা পাখির আওয়াজ শুনতে পাই বাইরে থেকে, খুব বিচ্ছিরি একটা ডাক, মানে ধরো এরকম টাইপের একটা কোনো আওয়াজ, মানে ডেমনিক পাখি মনে হচ্ছিল যেন সেই সময়। ওকে আমার পিসি বলতো, আমার ছোটো পিসি আমাকে গল্প করেছে যে ঘরে শুয়ে আছি, কোথাও কিছু নেই, রাত্রিবেলা রজনীগন্ধা ফুলের গন্ধ পাচ্ছি, এবং খুব অদ্ভুত অদ্ভুত কিছু ব্যাপার ঘটতো। ধরো রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমি ঘরে তখনও আছি, ঘরের দরজা অটোমেটিক্যালি খুলে যেত। কাঁকড়ার কামড় খেয়েছো জীবনে? ঠিক ওই রকমভাবে আমার মনে হলো আমার পায়ে যেন কেউ নখ ভিতে দিল, কেউ যেন কোনো কামড় দিল কেউ পায়ে, ঠিক ওই রকম যন্ত্রণা। এবং আমাকে এতটাই যন্ত্রণাটা হয়েছিল যে আমি আর জানলায় উঠতে পারিনি, আমি পুরো ছিটকে দরজার দিকে সরে এসেছিলাম। এবং তারপরে হঠাৎ আমার মনে হলো আমি কেন জানলায় যাচ্ছি। কেউ আমাকে আমার এই বিশ্বাস থেকে টলাতে পারবে না যে তুমি ভুল দেখেছো। আমি তো আর খেয়েছিলাম না সেই সময়, আমি তো আর নেশা করেছিলাম না, আমি সুস্থ মস্তিষ্কে ছিলাম। আমি ভুল দেখতে পারি না, বা এতগুলো মানুষ ভুল দেখতে পারে না। হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে যার সাথে আমরা কোল্যাব করছি, হরোস্কোপের ইভান। কেমন আছো? ভালো ভাই, সত্যি ভালো। সব চলছে ঠিকঠাক ভূতেদের আশীর্বাদে? হ্যাঁ, ভূতেদের আশীর্বাদ থাকাটা খুব জরুরি আমাদের লাইফে। ভূত আমাদের ঘরের লক্ষ্মী। কেমন চলছে ইউটিউব বা জার্নি সব কেমন চলছে? হ্যাঁ, সব একদম পারফেক্ট, সব কিছুই। হরোস্কোপের গল্প আসছে, অডিও স্টোরি, তাছাড়াও একটা নতুন সেগমেন্ট নিয়ে কাজ করছি এখন। বলছিলাম তোমাকে যে লৌকিক দেবদেবী নিয়ে একটা নতুন চ্যানেল, আমারই গল্প ইভান বলে একটা চ্যানেল আছে সাইডে, গল্প দাদুর আসর নাম দিয়েছিলাম। তো ওই চ্যানেলেই মোটামুটি ভিডিওগুলো এখন বানানোর প্ল্যানিং চলছে, ওগুলো আসতে থাকবে আস্তে আস্তে। মানে ওই একটানা একদম ধরো না, সেই 4-5 বছর হয়ে গেল অডিও স্টোরিতে। হ্যাঁ, মানে হয়তো 4-5 বছরে 450 কেন, মানে 1000 হয়তো অডিও স্টোরি পড়া হয়ে গেছে বা করা হয়ে গেছে। কিন্তু ওই একটা হয় না, স্যাচুরেশন চলে আসে, যে মনে হয় নতুন কিছু করি। সে নতুন কিছু করার তাগিদে তোমাদের দেখে আরও ইন্সপায়ার হই, তোমরা এত ভালো কাজ করছো, সেখানে মানে নিজেকে এক্সপ্লোর করার আরও ইচ্ছা হয় আর কি। একটা ছোট স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট 1 মিনিট সময় নেব। এতদিন আপনারা আমাদের এই পডকাস্ট স্ক্রিনের ওপারে দেখেছেন। কেমন হয় যদি আমাদের এই পডকাস্ট আপনারা সামনাসামনি দেখতে পারেন, তাও আবার পাহাড়ে? ঠিক ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ভৌতিক সব ঘটনা জমে যাবে বলুন। হ্যাঁ, এরকমই একটা সুযোগ করে দিয়েছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সাথে থাকছি আমি এবং আমার পুরো টিম। এই নয়, আরও 2জন স্পেশাল গেস্টও আছে যারা আপনাদের সামনে ঘটনা শোনাবেন। 1, সবার পছন্দের দেবদীপ মিত্র, আর 2, গল্পওয়ালার অরিত্র বেরা। হ্যাঁ, এরা 2জনও থাকছে এই সফরে। আমরা 3জন মিলে শোনাবো বিভিন্ন ভৌতিক ঘটনা। এছাড়াও বেশ কিছু মজার ইভেন্ট অর্গানাইজ করেছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর হন্টেড ইভেন্টও আছে। এবার বলি ডেটটা। এই গরমের ছুটিতেই 15ই মে আমরা স্প্ল্যানেড থেকে বাসে উঠছি। 16, 17, 18 অর্থাৎ শুক্র, শনি, রবি আমরা থাকছি পাহাড়ে, অর্থাৎ 3 নাইটস 4 ডেজ। সোমবার আমরা ফিরে আসছি আবার স্প্ল্যানেডে। কোথায় যাচ্ছি? কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। ওখানের হোমস্টেতে থাকবো, আর এই পুরো ইভেন্টটাই ওখানে অর্গানাইজ করা হয়েছে। ট্রাভেল থেকে শুরু করে ওখানে থাকা, খাওয়া দাওয়া সব কিছুর জন্য একটা প্যাকেজ করা হয়েছে। আমি বলতে পারি 2 রকম প্যাকেজ আছে। একটা হচ্ছে নন এসির, আর একটা হচ্ছে এসির। অর্থাৎ স্প্ল্যানেড থেকে আপনারা যে যাবেন আবার স্প্ল্যানেডে যে ফিরবেন, এই ট্রাভেলটা একটা এসি বাস, একটা নন এসি বাস, যার যেটা কমফোর্টেবল। আমাদের মেন উদ্দেশ্য মজা করা, তাই কেউ মিস করবেন না। আমি যেটা বলছিলাম, ট্রাভেল থেকে শুরু করে থাকা, খাওয়া সবই ইনক্লুডেড এই প্যাকেজে। নিচে ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এবং পিন কমেন্টেও ওদের নাম্বার অ্যান্ড ডিটেলস দেওয়া আছে। অবশ্যই আজকেই যান, ফোন করুন আর বুক করে নিন আপনার সেট। চলুন না এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হই। তাহলে দেখা হচ্ছে 15 তারিখ বাসে।
আমি আর আমার টিম, সাথে দেবদীপ মিত্র এবং অরিত্র বেরা সবাই থাকছে। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। তো আজকে আমরা তোমার কাছ থেকে একটা হন্টেড ঘটনা শুনবো। ঘটনাই মানে সত্যি মানে কিছু ঘটনা থাকে যেগুলো মনে দাগ কেটে যায়। তো বলো সেই ঘটনা শুরু করো। যদি বলো তুমি ঘটনার কথা, দেখো যে ঘটনার কথা আমি বলবো এটা আমার নিজের জীবনেরই ঘটনা। আমি অডিও স্টোরিতে আসার আগে গান বাজনা করতাম। আমি প্রায় দীর্ঘ 10-15 বছর হয়ে গেল আমি ড্রামস বাজাই, প্রফেশনালি প্লে করি এবং বিভিন্ন মঞ্চ করেছি, স্টেজ করেছি, প্রচণ্ড কনসার্ট করেছি। তো ঘটনাটা হচ্ছে 2018 সালের। সেই সময় আমি প্রচুর পরিমাণ স্টেজেস করি, প্রত্যেক মানে অনুষ্ঠান, দুর্গাপুজো মানে ঘরে থাকার সময় নেই। তো আমার ব্যান্ড ছিল একটা, সেই সময় আমি যে ব্যান্ডের সঙ্গে সেই সময় যুক্ত ছিলাম, তো সেই ব্যান্ড তৎকালীন পুজোয় আমরা 4 দিনই আমাদের প্রোগ্রাম ছিল। আমরা অষ্টমীতে নৈহাটিতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। নৈহাটিতে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে সবাই যা হয় কথাবার্তা বলে বন্ধুদের মাঝখানে প্রোগ্রাম শেষ হলো। শেষ হতে হতে তখন অলরেডি যখন শেষ হলো সেদিকেও দেরি করেই শেষ হয়েছিল। তখন 12:30 কি 12টা বাজে। খুব তাড়াহুড়ো করে ওখান থেকে বেরোনো হয় এবং রাস্তায় এসে বাড়িতে আস্তে আস্তে তখন প্রায় 2টো। আমাদের সঙ্গে আমরা ব্যান্ডের যে কজন মেম্বার ছিলাম, আমি, শান্তনু, অনিমেষ, অনিকেত এবং সত্য তার ডাকনাম ছিল সন্তু। এবং ও খুব মানে একটা খুব পুরনো দিনের ফ্যামিলি থেকে মানে বিলং করতো। ওর পূর্বজরা অনেক দিনের বংশ, মানে রানী রাসমণির রাজবাড়ি আছে ওদের ওখানে, এরকম ব্যাপার, মানে ধুলোগড়ে ও যেখানে থাকে আর কি। তো এবং ছেলেটা খুব ভালো ছেলে, খুব সাদামাটা ছেলে। এবং সন্তু বলতো যে ওকে খানিকটা নাকি ওর দাদুর মতন দেখতে সেই সময় বলতো। এবং ওর বক্তব্য ছিল যে ওর মাঝে মাঝে আর কি ওর মানে দাদুর নাকি ওর ওপরে ভর হয় বা সামথিং, দাদুর পজিশন আসে অনেক সময়। আমরাও লক্ষ্য করতাম, অদ্ভুত ছিল মানে বিষয়টা। সন্তু থাকতো আমাদের সঙ্গে সারাক্ষণ ঠিক রইল। এবং মানে এটা শুধু একদিনের জন্য না, মানে আমরা বহু প্রোগ্রামে লক্ষ্য করেছি এটা, যে রাত্রি 12টা 12:30 বেজে গেল কি একটু দেরি হয়ে গেল, সন্তু খুব অতিষ্ঠ হয়ে যেত, বাড়ি যাও। ইভেন এমনও হয়েছে ও কারোর বাড়িতে থাকতে চাইতো না। ওর জন্যে গাড়ি গিয়ে ধুলাগড় থেকে আরও 10-15 কিলোমিটার ভিতরে গিয়ে ওকে বাড়িতে ছেড়ে আসতে হতো। তো সেই দিনটাও ব্যতিক্রম হয়নি। এবং তার পরের দিনেই আমাদের আরও একটি প্রোগ্রাম ছিল, আরও একটি কনসার্ট ছিল, যেটা অনেকটা দূরে ছিল। আমার প্লেসটা মনে পড়ছে না এই মুহূর্তে, সম্ভবত আরামবাগ বা ফারামবাগ ওই সাইডে কোথাও একটা ছিল, যেটা আমাদের সকালে বেরিয়ে যেতে হতো ওখান থেকে, আমার বাড়ি থেকে আর কি। তো সন্তুকে রিকোয়েস্ট করা হয় যে তুমি থেকে যাও আজকে, আমি থেকে যাচ্ছি। আর বাকি অনিমেষ, অনিকেত আমার এলাকারই ছেলে, তো ওরা ওদের বাড়ি চলে গেছে। আর শান্তনু তখন দূর থেকে আসতো। তো আমি, শান্তনু এবং সন্তু 3 জন আমার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিই। এবারে এখানে আমি কিছু কথা বলি আমার বাড়িটা নিয়ে। আমার বাড়িটা পুরোনো দিনের বাড়ি, প্রায় নিয়ার অ্যাবাউট 100 বছর তো হবেই, জমিদারির সময়কার বাড়ি। আচ্ছা। আমার যে বাড়ির প্রতিষ্ঠাতা দাদা ঠাকুর খগেন্দ্রনাথ সরকার, তিনি সেই সময়কার তৎকালীন সময় ল্যান্ডলর্ড ম্যানেজার ছিলেন। এবং আমাদের বাড়ির সঙ্গে একদম সেই জমিদারির আমলে যেরকম বাড়ি হয়, ধানের গোলা আছে আলাদা, ভাড়ার ঘর আছে আলাদা, কড়িবর্গার বাড়ি। এবং আমাদের বাড়ি লালবাড়ি আমাদের বাড়ির নাম, এবং ওই বাড়িটা আমাদের এলাকায় প্রচণ্ড বিখ্যাত। এবার আমি যে ঘরটা আমাদের বাড়ি অকুপাই করে থাকি, মানে আমার যে পুরনো গান বাজনার ঘর, ওই ঘরটায় মানে বাড়ির যে কর্তা তার কর্ত্রী থাকতেন সেই সময়, মানে আমার দাদা ঠাকুরের ওয়াইফ, মানে আমার বাবার ঠাকুমা তো থাকতেন। এবং দাদা ঠাকুরও ওই ঘরেই থাকতেন। তো তারা মারা যায়, বাড়িতে ওই ঘরে 2টো খাট আছে। এবং ওই ঘরটা আগে ছিল আমার ছোট দাদু ইঞ্জিনিয়ার, ছোট দাদু কলকাতায় থাকে বহু বছর। তো উনি শুতেন মায়ের কাছে, একটা খাটে ওরা শুতে আর একটা খাটে ছোট দাদু শুতো। তো ছোট দাদু চলে যাওয়ার পর থেকে ওই ঘরটা আমরা ইউজ করি। প্রথম আমার পিসিরা ইউজ করেছে। আমার পিসিদেরও কিছু অভিজ্ঞতা ছিল ঘরের মধ্যে, যে পিসি বলতো, আমার ছোটো পিসি আমাকে গল্প করেছে যে ঘরে শুয়ে আছি, কোথাও কিছু নেই, রাত্রিবেলা রজনীগন্ধা ফুলের গন্ধ পাচ্ছি। আচ্ছা। ঘরে জানলা দরজা বন্ধ, রজনীগন্ধা ফুলের গন্ধ পাচ্ছি। বা অনেক সময় অনেক কৃপি কিছু জিনিস, ভয় লাগতো ওদের থাকতে, খুব অসুবিধা হতো থাকার জন্য। এবং কোথাও গিয়ে আমার একটা জিনিস মনে হয়েছে যে ওই ঘরের হয়তো ওই ঘরটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে ওদের জীবনে কিছুটা হলেও নেগেটিভ প্রভাব ফেলেছে। পার্সোনাল বিষয় নিয়ে আমি খুব একটা কথা বলতে চাইছি না এই মুহূর্তে, সেটা তোকে অফ স্ক্রিন পরবর্তীকালে বলবো।
যে দুই পিসি সারাক্ষণ ওখানে থাকতো, কোথাও গিয়ে তাদের জীবনের ওপরে নেগেটিভ প্রভাব কিছুটা হলেও এসেছে ওই ঘরটার। একটা অদ্ভুত ব্যাপার হলো, আমি ঘরটায় যখন ঢুকলাম, আমি ক্লাস 9-এ তখন পড়ি, ঘরটা আমার খুব টানতো। মানে আমি একটা সময় হলো আমি নিজের, আমার দুটো বাড়ি, একটা পুরোনো বাড়ি একটা নতুন বাড়ি, এবং দুটো কোথাও পাশাপাশি, দুটোই লাল বাড়ি, দুটোই পাশাপাশি বাড়ি। তো আমি আমার নতুন ঘর ছেড়ে পুরোনো ঘরেই ম্যাক্সিমাম সময় পড়ে থাকতাম। হয়তো ঘরে শুধু খেতে আসতাম, আমার ওই ঘর ছেড়ে অন্য কোথাও বেরোতে ভালো লাগতো না, হয়তো আমি যাবো না কোথাও, আমি এখানেই থাকবো। এবং আমার ক্ষেত্রে ব্যাপারটা ঘটলো উল্টো, আমি ওই ঘরে ঢোকার পর থেকে আমার জীবনে যত উন্নতি, হ্যাঁ, আমার পড়াশোনা, আমার মিউজিকে ক্যারিয়ার বল, আমার যে কোনো দিকে বলো তুমি, আমার সবকটা দিকে আমার আস্তে আস্তে উন্নতি হতে শুরু করে। এবং খুব অদ্ভুত অদ্ভুত কিছু ব্যাপার ঘটতো। ধরো রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমি ঘরে তখনও আছি, ঘরের দরজা অটোমেটিক্যালি খুলে যেত। আচ্ছা, ঘরের দরজা অটোমেটিক্যালি খুলে যেত, কেউ নেই, কিছু নেই, কেউ নেই, কিছু নেই, কোনো হাওয়া নেই, কোথাও কিছু নেই, ঘরের দরজা মানে বলে দিল যে তোমার সময় হয়ে গেছে, তোমার এসো। ঝগড়া করে যখন রাত মানে বাড়িতে বাবা মার সঙ্গে ঝগড়া হলো, পাশে ও ঘরে চলে যেতাম, রাত্রে থাকতাম, বুঝতে পারতাম যে হয়তো আমি ছাড়াও কিছু একটা আছে, এটা বোঝা যায়, ফিলটা করা যায়। এবং ওই ঘর আমাকে, মানে আমি বাইরেও যদি বেড়াতে যেতাম, আমি বেড়াতে গিয়ে আগে এসে নিজের ঘরে না, আমি ওই ঘরে ঢুকতাম, ওই ঘরে ঢুকে সময় কাটিয়ে তারপরে নিজের ঘরে যেতাম। এবং আমার কথা ছিল, মানে এমন অভ্যেস হয়ে গেছিলো একা থেকে ওই সময়টা, নিজে আয়নার সামনে আয়নায় কথা বলতাম, এবং মূলত হয়তো সেই কথাগুলো কেউ শুনছে। এবং খুব অদ্ভুতভাবে ওই ঘরে যারা আমার ক্ষতি চায় বা যারা আমার সাথে মানে অন্য ইন্টেনশনে মিশছে, তারা আমার সঙ্গে ওই ঘরে যদি ঢুকতো, তারা বেশি দিন আমার সঙ্গে থাকতো না বা তাদের কোনো ক্ষতি হয়ে যেত। ইভেন একটা খুব সূক্ষ্ম একটা ঘটনা আমি যদি বলি, আমি এই ঘটনার ফাঁকেই, একজন ছিল, আমি তখন মিউজিক করতাম, সে আমার কাছে প্রচণ্ড পলিটিক্স করতো, নাম বলছি না, আমাদের এলাকার ছেলে। তো সে একদিন বাড়িতে রিহার্সালে যায়, এবং হঠাৎই তাকে হাত, মানে সে যেই গিটারে হাত দিচ্ছে, সেই গিটারেই তাকে ইলেকট্রিক শক দিচ্ছে, কোথাও কোনো কারণ নেই, কিন্তু আমরা হাত দিচ্ছি, কোনো কিছু হচ্ছে না। তো তারপরেই তার হাতে একটা বলতা কামড়ে, এবং তুমি বিশ্বাস করবে না, বলতা কামড়ে রক্ত বেরোতে শুনেছো কখনো? বলতা কামড়েছে, রক্ত বের হয়ে মানে ফুলে যায় ন্যাচারালি ফুলে যায়, হয়ে যায়, বলতা কামড়েছে, দেখছি হাত থেকে রক্ত পড়ছে। মানে এরকম সিনারিও আমরা দেখেছি, মানে এমনও ঘটনা দেখেছি, ওই ঘরে উল্টোপাল্টা যদি কোনো কাজ করে, যদি কোনো নেশাবাদী করতে চায় সেরকমভাবে। একদিন বন্ধুরা বললো এরকমই হবে, তখন প্রথম তো সেই সময় পুরো গোটা ঘর একটা বাদুর, মানে চামচিকি বাদুর যেগুলো হয়, প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে, দেখছি লাস্টে গোটা ঘর চামচিকিতে ভরে গেছে, যারা ব্যাড ইন্টেনশনে মিশতে আসতো, এরকম হতো তাদের সাথে। এবং খুব এগুলো চাক্ষুষ দেখা আমার ছোটো থেকে। তো যাই হোক, আমি এটার প্রতি ইউজ টু, এবং ভীষণভাবে ইউজ টু, এবং আমি এখন একটু কম যাই ওই ঘরটা, এখন যাওয়া হয় না। মিউজিক এখন যেহেতু একটু মানে ইউটিউবের চাপে একটু কমই করা হয়, প্র্যাকটিস, তো সেখানে এখন কমই ঢোকা হয়। বাট এই ঘরের সঙ্গে আমার এই হচ্ছে লিঙ্ক আপ। এবার ওই ঘরে আমি ওই রাতে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি আবার চলে আসি অষ্টমীর রাত 2018 সাল। আফটার প্রোগ্রাম আমার বাড়িতে ঢুকলাম, ড্রামস গুছিয়ে রাখলাম। সন্তু প্রথম থেকে একটু ছটপট করছিল, বাড়ি যাবো, বাড়ি চলে গেলে ভালো হতো, তোরা বেকার রাখলি। এবার আমি শান্তনু শুয়ে আছি, শুয়ে গল্প করছি। হ্যাঁ, শান্তনু তখন মনে হয় সবাই এখন প্রেম করছে সেই সময়। হ্যাঁ, গল্প টল্প হচ্ছে। তো হঠাৎ করে একটা পাখির আওয়াজ শুনতে পাই বাইরে থেকে। পাখির আওয়াজটা খুব অদ্ভুত ছিল, মানে খুব এতটাই ক্রিপি। শান্তনু আমাকে বললো কি, দাদা ভোর হয়ে গেছে? ভাবলাম যে ঘড়িতে দেখলাম তখন 3টে বাজে, ঘড়িতে দেখলাম ভোর তো হয়নি, কিন্তু পাখির আওয়াজ এরকম তো কখনো শুনিনি। মানে ধরো কোনো পাখি কাঁদলে যেরকম আওয়াজ হয়, মানে তুমি ধরো একটা মানুষ কাঁদছে, তো ধরো সেই যে কান্না, সেই সিমিলার কান্নাই যদি কোনো পাখি কাঁদে, সেটা যদি আওয়াজ হয় যেরকম, পাখিটা ওই রকমভাবে ডাকছে। এবং প্রথমটা আমরা তো পাত্তা দিইনি, তারপরে দেখলাম পাখির ডাকটা ক্রমশ বেড়েই চলেছে। তো আমি ভাবলাম উঠে দেখবো কি আছে। তো আমি উঠে ধরো এরকম শুয়েছিলাম, এইদিকে একটা জানলা, একদম বাঁ পায়ের কাছে একটা জানলা, আমরা খাটের আড়াআড়ি শুয়েছিলাম, বাঁ পায়ের কাছে একটা জানলা আছে, আর এদিকে কোনো জানলা নেই। আর একদম জানলা আছে ওই প্রান্তে, ঘরের ওই প্রান্তে ডান দিকে জানলা রয়েছে একদম এর দিকে। আর সেই জানলাগুলো, পুরোনো জানলাগুলো কি হয় না, এরকম থাক করা থাকে, তারপরে এরকম উঠতে হয়, যেরকম একদম পুরোনো বাড়ির জানলা, সেম প্যাটার্ন, এরকম লম্বা রড দেওয়া, লোহার রড। হ্যাঁ, তো তারপর আমি ভাবলাম উঠে দেখবো, কিন্তু সেই সময় হঠাৎই এই দিকের জানলার পাল্লাটা
হালকা করে এরকম দেখলাম খুলছে। আচ্ছা ঘরের মধ্যে দেখো হাওয়া নেই, বাইরেও অত হাওয়া নয়, জাস্ট জানলাটা ভেজানো ছিল, হালকা করে এরকম খুলছে পাল্লাটা, পায়ের দিকে পাল্লাটা। এবার এই যে খুলছে ঠিক ফ্র্যাকশন অফ সেকেন্ডে মনে হলো কেউ যেন জানলাটাকে বন্ধ করে দিল। আচ্ছা মানে দেখো হাওয়ায় যদি জানলা বন্ধ হয় কী হয়, বাউন্স হবে, বাউন্স হয়ে ধেপে আবার বেরিয়ে চলে আসবে। কিন্তু এক্ষেত্রে হলো কি জানলাটা গেল পুরো স্যাট, পুরো ওইখানে লক, মানে ওখানে পুরো আটকে গেল। মানে ধরো তুমি যেন গিয়ে পিছন থেকে দরজাটা জানলাটা ধরে মানুষ যেমনি ভাবে বন্ধ করে দেয়, এক্স্যাক্টলি একটা মানুষ যেভাবে বন্ধ করে দেয় সেরকম পুরো বন্ধ হয়ে গেল। এবং তারপরে কোনো রকমের কোনো মানে ইয়ে নেই, কিছু নেই, কোনো প্রবলেম নেই, পুরো জানলা বন্ধ। মানে আমরা সত্যি কথা বলছি সেই সময় ভয় পেয়ে গেছি। শান্তনু বলছি ভান্দা এরকমভাবে তো জানলা বন্ধটা খুব একটা সমীচীন বিষয় নয়। এবার তারপর শুয়ে আছি, কিছুক্ষণ পরে জানলায় টোকা পড়লো, 3টে টোকা, ঠিক টক টক টক। মানে এগুলো একদম মানে কি বলবো, মানে যারা ভূত প্রেতে বিশ্বাস করে তারা বুঝতে পারবে, যারা করেন না তাদের জন্য বলবো এগুলো সত্যি হয়েছে ঘটনাগুলো। এবং আমরা যেভাবে সেই রাতটা কাটিয়েছি, বিশেষ করে আমি আর শান্তনু, মানে শান্তনু ওতে এপিসোডটা দেখবে, ও জানে। তো জানলাতে এরকম টোকা পড়লো, টক টক টক, 3টে টোকা। আমরা উঠতে পারছি না, মানে আমরা চাইছি উঠতে, কিন্তু আমাদের মধ্যে সে মানে মনে হচ্ছে না কেউ আমাদেরকে উঠতে দিচ্ছে না। তুমি উঠতে চাইবে কিন্তু উঠতে পারছো, তুমি বুঝতে পারবে না, আমার মনে হচ্ছে না কোথাও কেউ আমাদেরকে আটকে রেখেছে। তো আবার সেম অ্যাজ জানলায় টক 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 3টে টোকা পড়লো, কোনো নেই। এবারে মনে হচ্ছে যে পাখি ডাকছিল, এতক্ষণ থেমেছিল, এবারে মনে হলো যে পাখিটা যেন জানলার কাছে এসে ডাকছে। আচ্ছা ওই রকম করুণ সুরে, খুব বিচ্ছিরি একটা ডাক, মানে ধরো এরকম টাইপের একটা কোনো আওয়াজ, মানে ডেমনিক পাখি মনে হচ্ছিলো যেন সেই সময় ওকে আমার। কারণ দেখো তখনও আমি এসব ভূত প্রেত মানি না। আমি গ্রামের ছেলে ভাই, আমি রাত্রির 2:30 অবধি শ্মশানে আড্ডা মারতাম সেই সময়। হ্যাঁ, শ্মশানে আড্ডা মারতাম, কবরস্থানে গিয়ে বসে থাকতাম, উল্টো পাল্টা কাজকর্ম করতাম, চিতা পুড়িয়ে গেলে গিয়ে হাঁড়ি ভেঙে দিতাম লাথি মেরে, ঠিক আছে, এই সমস্ত কাজ করা ছেড়েছিলাম আমি সেই সময়। তো সেখানে এই সময় আমাকে ভয় পাওয়াতে বা আমার মাথায় আসবে না যে কোনো এটা ভূত করছে বা কী করছে। যেটা এখন হলে যেটা হয় যে আমি বুঝতে পারবো কোনো কিছু প্যারানর্মাল ঘটছে, যেটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কিন্তু সেই সময় পুরো মানে আমার মাথাটাই পুরো ফ্রেশ, আমার মাথায় ভূত প্রেত একটুও নেই। আমার তখন শুধু মাথার মধ্যে এমেজার ডিমেজার কর্ড চলে, 4/4 প্যাটার্ন চলে, অমুক গান তমুক গান চলে, একদম পুরো একদম রক মিউজিক, একটা রকস্টার ছেলে তখন। তো সেই সময় দাঁড়িয়ে ওই পাখিটার ডাকটা শুনে আমার সত্যিই মনে হয়েছিল যে এটা কোনো ইহজাগতিক কোনো বিষয় হয়তো ঘটছে না, এটা এমন কোনো বিষয় ঘটছে যার সঙ্গে হয়তো কোনো প্যারানর্মাল কোনো কিছু লিঙ্কড আপ রয়েছে, আমার সেই সময়টা মনে হয়। এবং পাখির ডাকটা আমার প্রচণ্ড পরিমাণ ডেমনিক মনে হয়, প্রচণ্ড পরিমাণ যান্ত্রিকও মনে হয় তার সাথে, এবং ভয় পাই। এবং ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে পরের দৃশ্য যেটা ঘটে, আমার ঠিক ডান দিকের যে এদিকের জানলাটা দেখলাম, ওই জানলাটা খুলে গেল আস্তে করে। আচ্ছা, খুলে গেল, খুলে যাওয়ার পরে যে জিনিসটা ঘটলো, মানে সেটা ভাবতে গেলে আমার এখনও মানে কী বলবো, মানে আমার ঠান্ডা রক্তের স্রোতই বয়ে যায় বলতে গেলে। ওই ঘটনাটা ভুলতে পারি না এখনও। আমি শান্তনু শুয়ে আছি পাশাপাশি, আমার শান্তনু করছে সেটা চিমটি কাটলো আমার পায়ে, ওর কথা বলারও ও সাহস পাচ্ছে না, আমার পায়েটা চিমটি কাটলো এরম করে, বলে এরম করে আঙুল দিয়ে দেখালো। আমি দেখছি ওই জানলাতে প্রচণ্ড পরিমাণে আলোর বিকিরণ ঘটছে। আচ্ছা, লাইক আমি যদি বলি যে একটা কোনো ফোর্স আর একটা কোনো ফোর্স, যদি আমি সায়েন্সের দিয়ে ব্যাখ্যা করি, যেটা হয় হচ্ছে যে যদি কোনো দুটো এনার্জির সংঘর্ষ ঘটে, তখন সেখানে একটা প্রচণ্ড পরিমাণ একটা আলোর বিচ্ছুরণ হয় প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড পরিমাণ শব্দের সৃষ্টি হয়, যেই শব্দটা আমাদের কান নিতে পারে না, কারণ সেটা শব্দোত্তর শব্দ। সেই শব্দটা শব্দোত্তর শব্দ, যে মেগাহার্টজ পর্যন্ত আমরা শুনতে পাই তার থেকেও বেশি জোরে আওয়াজ হয় বা তার থেকে অনেক কম আওয়াজ হয়। তো আমি এখানে শক্তি সংঘর্ষের ক্ষেত্রে জোরে আওয়াজটাই ধরছি, কারণ সেটাই আমরা জানি, সেটাই আমরা ফিজিক্সে পড়েছি। তো আমি দেখছি মানে এই যে আলোটা, মানে সেটা আমি মানে ব্যাখ্যা করতে পারবো না, এমন কম্পমান, এমন দোদুল্যমান আলো, মানে আলোটা পুরো কাঁপছে। লাইক আমি যদি খুব একটা কী বলবো, খুব ক্রিঞ্জ বা খুব একটা সস্তার করে একটা উদাহরণ দিই, যে এই এখন যেরকম ধরো যদি কোনো নর্মাল ভিএফএক্সে যদি দুটো যে আটকাছে, বা তুমি ধরো ডক্টর স্ট্রেঞ্জ দেখো, সেই যে যখন যে ইয়ে হচ্ছে দুটো আলোর যে ইয়ে হচ্ছে, ঠিক সেই মহাজাগতিক জিনিস আমার চোখের সামনে ঘটছে। মানে দুটো আলো
এমনভাবে একে অপরের সঙ্গে সংঘর্ষ করছে এবং আমরা ওঠার চেষ্টা করছি, পারছি না, আমরা পারছি না। মানে আমরা এত কথা বলছি, এবার আমরা তখন তার আগে আমরা বলা বলি করছিলাম যে এই সেই হ্যান ত্যান, মানে সন্তুকে নিয়ে কথা বলছিলাম সেই সময়। তো এইটা আমি এখন কিছু বলবো না যে আমরা কী বলছিলাম, মানে এটা হচ্ছে একদম ঘটনার আগে, এই সমস্ত আচ্ছা। ঘটনার অনেক আগে আমরা তখন সন্তুকে নিয়ে খিল্লি করছিলাম, ঠিক আছে। তো তারপর এই ঘটনাটা এরকমভাবে ঘটা শুরু হয় এবং তারপর থেকে এই জায়গায় এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম মানে কি বলবো, এটা একদম অ্যাকশন সিন, যেখানে এরকম পুরো ঘটনাটা আমি চোখের সামনে দেখছি। এবার এইদিকে এইটা হচ্ছে, আবার এইদিকে জানলায় টোকা নয়, দাম 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 আওয়াজ হচ্ছে যেন এইদিকে, মানে আমার বাঁদিকের জানলায় কেউ যেন সে যেন ধাক্কা দিচ্ছে, মানে এতক্ষণ টোকা দিচ্ছিল যেন ধাক্কা দিচ্ছে। তো এই সমস্ত জিনিস, তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে বাইরের দরজাটা, যে দরজাটা খিল দেওয়া রয়েছে, ওই দরজাটাও কেউ যেন ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছে এবং দরজা দিয়ে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছে এবং কন্টিনিউয়াসলি এখানে এই আলোর বিকিরণটা হয়েই যাচ্ছে। সন্তু কিন্তু ওঠেনি, ঘুম থেকে ওঠেনি, ও শুয়েই আছে ঘুমিয়ে। ও ঘুমাচ্ছে না? ঘুমাচ্ছে। আচ্ছা। হি ওয়াজ স্টিল স্লিপিং, মানে তখনও ঘুমিয়ে যাচ্ছে অঘরে। এত কিছু ঘটছে, এত আওয়াজ হচ্ছে, এত এত অশান্ত পরিবেশ। হ্যাঁ, মনে হচ্ছে একটা মানে বিরাট একটা যেন ঝড় উঠেছে, একটা যেন ভীষণ একটা যেন একটা দাবদাহ চলছে, মানে সব কিছু ওলট পালট করে দেবে আমাদেরকে। তো আমরা উঠতে পারছি না, আমি ওঠার চেষ্টা করি, শান্তনুকে বলছি আমি উঠতে পারছি না কেন, শান্তনু বলছে চুপচাপ শুয়ে থাকো। তো এই ঘটনাটা ঘটলো, মানে এইরকম জিনিস প্রায় আধা ঘন্টা ধরে ঘটেছে। ওই আধা ঘন্টা আমরা শুধু মানে ভ্যাবাচাকা হয়ে এরকম তাকিয়ে থেকেছি, হাঁ করে তাকিয়ে রয়েছি যে কী হলো, কেন হলো, কী জন্যে হলো। তো উত্তর পাইনি। হঠাৎ দেখলাম আলোর বিকিরণ থেমে গেল, হঠাৎই, যেমন হঠাৎ শুরু হয়েছিল ঠিক সেরকম হঠাৎ থেমে গেল। তখন দেখলাম উঠতে পারছি, আর আমি উঠলাম, উঠে আস্তে 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 এইদিকে গেলাম, জানলার দিকে গেলাম। এবার ওই জানলার স্টেপ থাকে, মানে এটা যদি মেঝে হয় এইরকম একটা স্টেপ, তার উপরে জানলা উঠতে হয়, উঠে তারপরে জানলা, এবার জানলার জাল থাকে, রড থাকে। আমি বললাম জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখবো একবার যে কী। আমি বলছি কেউ কি লাইট মারছিল ইচ্ছা করে, তাহলে এটা হবে, লাইট মারছিল। তো আমি জানলায় উঠলাম, ওঠার পর আমি জাস্ট মুখটা বাড়িয়ে দেখতে যাব, মানে জাস্ট আমি পাটা রেখেছি, বাঁ পাটা রেখেছি। আমার মানে ধরো আমি তোমাকে বলছি, কখনো কাঁকড়ার কামড় খেয়েছো জীবনে? না, খাইনি, বাট হ্যাঁ মানে জানি, হ্যাঁ শুনেছি। কাঁকড়ার কামড় যেরকম হয়, মানে একদম মনে হয় হাড় একদম পুরো একদম ইয়ে করে দেবে, ঠিক ওই রকমভাবে আমার মনে হলো আমার পায়ে যেন কেউ নখ বিঁধে দিল, মানে কেউ যেন কোনো কামড় দিল কেউ পায়ে, ঠিক ওই রকম যন্ত্রণা। এবং আমাকে এতটাই যন্ত্রণাটা হয়েছিল যে আমি আর জানলায় উঠতে পারিনি, আমি পুরো ছিটকে দরজার দিকে সরে এসেছিলাম। এবং তারপরে হঠাৎ আমার মনে হলো আমি কেন জানলায় যাচ্ছি, আমি কেন যাচ্ছি জানলায়। আমার তারপরে মনে হচ্ছে যে আমার তো জানলায় যাওয়ার কথা নয়, আমার তো দেখার কথা, আমি কেন যাচ্ছি এখানে দেখতে। এখন আমি পায়ের দিকে তাকালাম, কিচ্ছু নেই, কোথাও কিছু নেই। তাহলে ওই যন্ত্রণাটা কিছু, আমি ডিটেইলি চিৎকার করেছি এবং এত জোরে চিৎকার করেছি, ওই চিৎকারে সন্তুর ঘুম ভেঙে গেছে আমার ওই চিৎকারে। আর আমার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কিন্তু পায়ে ভাই কোনো দাগ নেই, কোনো রকমের কোনো ইস্যু নেই, কিচ্ছু নেই। তো তারপর সন্তু ঘুম থেকে উঠলো, আমি আলো জ্বালালাম, ওরা শুধু বললো জল খাবো, জল দিলাম। বললো তোর বাড়িতে আর থাকবো নি। কেন? তোর বাড়ি, তোর এই ঘরে কিছু একটা আছে। বললাম কেন? যে তোরা এই কথা বলছিলিস তো দাদুকে নিয়ে, ইয়ার্কি মারছিলিস তো, এইগুলো বলছিলিস তো। আমার না অবাক, যে ছেলেটা নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, যার মধ্যে কোনো সার নেই, এক হয় কি কেউ দুষ্টুমি করছে, ঘুমানোর ভান করে কথা শুনছে, সেটা বোঝা যায়। কিন্তু কেউ যদি সত্যি ঘুমোয় সেটাও বোঝা যায়, বা সে সত্যিই ঘুমোচ্ছিল সেই সময়। ঘুমটা এমনই ঘুম ছিল, সেই ঘুম ভাঙার মানে কি বলবো, সেই ঘুম যে দুম করে ভেঙে যাবে বা সেই ঘুম যে কোনো রকমভাবে যে নাটকীয় হবে, সেটা একদমই নয়। সে উঠে বলছে তুই এইগুলো তোরা বলছিলিস, এই জিনিসগুলো বলছিস, এইগুলো বলছিলিস তো। আমরা না পুরো স্টান্ট, যে তুমি কী করে জানলে? তখন বলছে তোর এই ঘরে কেউ আছে, যে আমার দাদু তো আসে মাঝে মাঝে, তাকে আসতে দেয়নি, আটকে দিয়েছে। আচ্ছা, তুমি কী করে বুঝলে? বলছে আমি সব বুঝতে পারি, আমি সব বুঝতে পারি। তো এই ঘটনাটা মধ্যে হয়তো আমি তোকে বলবো যে ধর কোনো ওই যে ভূত তেড়ে আসছে বা
জিভ বের করে এগিয়ে আসছে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যে ঘটনাটা ওই সময় ঘটেছিল, এবং ঘটনা তো এখানেই শেষ না, আমি পরেরটা আরও বলছি, যে যেই সময় যে ঘটনাটা ঘটেছিল, যেটা কাটিয়েছিলাম যেই সময়টা ওখানে, সেটা অবর্ণনীয়। হ্যাঁ, একটা অভিজ্ঞতা হয়ে একটা অভিজ্ঞতা, মানে আমি চোখের সামনে ওই রকম আলো, মানে ওই রকম মাল্টিভার্স, মানে আমার যেন মনে হচ্ছিলো যে মাল্টিভার্স মার্কা যে আলোটা, আমার মনে হচ্ছে যেন হয়তো কোনো মহাজাগতিক দরজা খুলে যাচ্ছে সেই সময়, মানে এই রকম লেভেলের আলো ভাই। এবং ওই ঘটনাটা ভোলার না। এবং তারপরে সন্তু উঠে সমস্ত কথা বলে দেয়, হ্যাঁ তোরা তো বলছিস দাদুকে নিয়ে খিল্লি করছিলিস, কেন খিল্লি করছিলিস, শুধু শুধু খিল্লি করা তোদের উচিত হয়নি, এই হয়নি সেই হয়নি, এই সমস্ত বহু কথা ও আমাকে বলে, আমিও শুনি, ঠিক আছে। তো সন্তু সেই রাতে আর কোনো কথা বলে না, কিছুই কোনো কথা হয়নি, আমাদের মধ্যেও আর কোনো কথা হয়নি, আমরা যে যার মতন ঘুমিয়ে পড়ি। তখন অলরেডি ভোর হয়ে গেছে এবং ঘটনাটা চলেছে 3টে থেকে টানা 4:30 অবধি, যতক্ষণ না ভোরের আলোটা পুরো ফুটেছে। আচ্ছা, ভোরের আলো ফোটার পরে গিয়ে তবে জিনিসপত্রটা থামে। এবং যেটা হয়, আমার এটা মনে হয়, পরে এটা আমি উপলব্ধি করেছি, এই ঘটনার পরে ব্যান্ডে ধরো সন্তু শান্তনুর মধ্যে খুব ভালো একটা রিলেশন ছিল, তার মধ্যে ঝামেলা ঝগড়া হয়, আমার সঙ্গে ঝগড়া হয়, এরকম বহু বহু জিনিস আমাদেরকে এফেক্ট করে। হ্যাঁ, শো হয়তো হতে থাকে, এবং তারপরে আস্তে আস্তে একটা ওই সিজনটার পরে একটা ব্যান্ডের সবার মধ্যে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়। এবং কোথাও গিয়ে আমার মনে হয়েছে এই ঘটনাটা খুব একটা প্রভাব ফেলেছিল সবার জীবনে। তো মানে এই যে ধর এই ঘটনাটা যখন ধরো ঘটলো, এবং তারপর এই সমস্ত আরও সব ঝামেলাটা আমরা তো ছিলই, বাট কোথাও গিয়ে আমার মানে বারবার সময় যে এই ঘরটা নিয়ে কথা বলছি, এই ঘরটা নিয়ে আমার কোথাও না কোথাও বারবার অনেক কিছু, আমার মা, ধরো ঘরটা অনেক দিন পরিষ্কার যখন করা হয় না, আমার মাকে কেউ একজন যেন স্বপ্ন দেয়। এবার আমার মা যখন ঘর পরিষ্কার করতে গেছে, মায়ের এমনও ফিল হয়েছে মায়ের ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে। আচ্ছা, এরকম সমস্ত সিনও ঘটেছে। তো মানে ঘরটার সাথে, এবং মানে ওই জায়গাটায়, মানে প্রথমে ধরো আমি তখন এসব মানতাম না এগুলো। এবং এই ঘর ওরিয়েন্টেড বা আমার বাড়ি ওরিয়েন্টেড আরও একটা ঘটনা আমি যেটা বলি, আমার দাদু যখন মারা যায়, আমার দাদু আমার খুব ঘনিষ্ঠ, মানে আমার দাদু মানে আমাকে খুব ভালোবাসতেন। সবার দাদুই সবাইকে ভালোবাসে, কিন্তু আমার দাদুর সঙ্গে একটা মানে অন্যরকম আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মানে আমার জীবনের প্রথম লাইটারটা আমার দাদু আমায় গিফট করেছে। আচ্ছা, হ্যাঁ, মানে এতটাই আমাদের মধ্যে ইয়ে ছিল। এবং তখন ছোটো যখন ছিলাম, বাড়িতে হাতে টাকা দিতে চাইতো না, তখন 5-6 পড়ি, তখন দাদু লুকিয়ে লুকিয়ে আমার হাতে টাকা দিত মেলায় যাওয়ার জন্যে, স্কুলে যাওয়ার সময়। তো সেই বন্ডিংটা দাদুর সঙ্গে আমার ছিল। এবং দাদু মারা যাওয়ার আগে আমি তখন ওই ঘরে যখন পুরোটা থাকতাম সেই সময়, এবং অনেক সময় হতো দাদু একদম শেষের দিকটা যখন বলতো যে এরকম ওখানে কেউ দাঁড়িয়ে আছে, বলে আমায় নিতে এসেছে। আমি কে নিতে এসছে? বলছি তুই সরে যা, নিতে এসছে আমাকে। আমি কোথায় আছে? বলছি ওই তো তোর পিছনে দাঁড়িয়ে আছে। বলছি ওই তো লম্বা। ভয়ও লাগলো তখন, কিন্তু এই যে বলে না যে মানুষ মৃত্যুর আগে অনেক কিছু দেখতে পায়, আমি সামাও দাদুকে দিয়ে এটা ফিল করতাম। দাদুর কাছে বসে আছি সন্ধ্যাবেলা, হঠাৎ করে দাদু বলছে এই তোর বড়দাদু এসেছে। বলছি কোথায়? বলছে ওই তো দাঁড়িয়ে আছে, দেখ তোর পায়ের কাছে দাঁড়িয়ে আছে, তো আমাকে ডাকছে, বলছে আবার আমাকে চুপ করতে বলছে। এরকম ঘটনা বলতো। মানে এমন হলো একদিন দাঁড়িয়ে আছে, বলছে দাদু দেখছি ভয় পাচ্ছে। বলছি কী হলো, ভয় পাচ্ছ কেন? বলছে আমার আর বেশি দিন নেই, আমার আর বেশি দিন নেই। এবার দাদু শেষ জীবনে বেডশোট হয়ে গেছিলো, মানে পুরো একদম বিছানাতে শয্যাশায়ী। এবং জানোই যে বিছানায় শয্যাশায়ী হয়ে গেলে অনেক ঘা খুব সেরকম ধরনের হয়, এবং প্রচণ্ড বাজে দুর্গন্ধ ছাড়া। এবং সেইটা আমি আর মা, আমার মা, আমরা তখন সেটাকে ড্রেসিং করতাম, ওয়াশ করতাম, ফলে গন্ধ সম্বন্ধে খুব ভালোভাবে অরিড ছিলাম। তো যাই হোক, দাদু যখন মারা যাওয়ার আগে, তখন আমি যেহেতু খুব ক্লোজ ছিলাম, একদিন দাদু হঠাৎ করে আমি আসছি, চলে আসি সন্ধ্যাবেলা, বুড়ো চলে যাই, আমার হাতটা ধরেছে, বলছে, আর বলতে গেলে এখনও চোখে জল আসে, বলছে মরে যাচ্ছি। হঠাৎ বলছে মরে যাচ্ছি। আচ্ছা বুড়ো কী বলছো, অনেক দিন বাঁচবি? সে না রে, আমি মরে যাচ্ছি। বলছে আমি তখন বুঝতে পারলাম সিনটা, বললাম আচ্ছা।
কারণ আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আগে, মানে আমার মানে মৃত্যুর সঙ্গে, মানুষের মৃত্যুর সঙ্গে আমার এই যোগটা খুব বাজে একটা যোগ। মানে আমার ছোটো থেকে আমার অনেক ট্রমা রয়েছে এটা নিয়ে। আমার বড় দাদু যখন মারা যায়, মানে আমার দাদুর বড় ভাই যখন মারা যাওয়ার আগে হঠাৎ আমাকে তার মনে পড়ে এবং আমি যাই তার সঙ্গে দেখা করি, আমি এবং আমার এক কাকা যাই দেখা করি। জাস্ট নিচে নামছি যখন, তখন বড় ঠাকুমা ওপরে উঠছে, বলছে বড় দাদু মারা গেছে। আমার নিজের মামা দাদু 2 মাস ধরে আমাকে দেখবো, মেজনাদিকে নিয়ে আয় দেখবো করে রকম আমি গেছি। আমি মঙ্গলবার গেছি, দাদু সে কী খুশি, মানে মনেই হচ্ছে না তার কোনো রোগ আছে শরীরে, গান বাজনা কত আনন্দ। মঙ্গলবার চলে এলাম, দাদুকে বলছি দাদু আবার আসবো। আমাদের খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলো, ঠিক আছে, আর কিছু বললো না। মঙ্গলবার চলে এলাম, শুক্রবার দাদু মারা গেল। তো আমার তখন মাথায় ওই জিনিসটা খুব স্ট্রাইক করলো যে আচ্ছা এই ব্যাপার। দাদু হাতটা ধরে খুব ছল চোখে বলছে মারা গেছে, এবং তখন খুব সুস্থ স্বাভাবিক, যে দাদু কথা বলতে পারতো না, জড়িয়ে যেত, এই কথাটা খুব সাবলীলভাবে বললো যে মরে যাচ্ছি নাতি। আমার দাদু খুব খেতে ভালোবাসতো, আমিও ভীষণ ফুডি, মানে আমার সব কিছুই আমার দাদুর মতো। আমার শোয়া, আমার লাইফস্টাইল, আমার কথা বলা, ইভেন এই যে অডিও স্টোরি বা অ্যাক্টিং বা যা কিছু আমার দাদুর থেকেই আমি পেয়েছি। কারণ আমার দাদু থিয়েটার করতো, যাত্রা করতো, সেই সময় খুব ভালো অভিনেতা ছিল, তার শখ ছিল। তো যখন ওরকম বললাম, আমি জিজ্ঞাসা করলাম যে দাদা বুড়ো তাহলে এসব বাদ দেয়, কী খাবে বলো? হ্যাঁ, যে মেটে কচকচি খাবো, মানে যে মাংসের যে লিভার হয়, স্টোমাক হয়, জানি আমরা মুরগি দিয়ে। তো যাই হোক, গিলামেটে নিয়ে আসা হলো। পরের দিনে গিয়ে আমি নিজে হাতে খাইয়ে দিই। তো খাইয়ে দিলাম, ঠিক আছে। যখন চলে আসছি সেই একই, মানে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে দাদু। আমি কী হলো বুড়ো, তাকিয়ে কেন? ঘুমোবো এবার। তো আমি চলে এলাম, আমি বাড়িতে এসে ঘুমোচ্ছি। পরের দিন মা সকালে কান্নাকাটি করতে ডাকছে, বলছে দাদু মারা গেছে। তো খুব মানে ভীষণ ট্রমা পেয়েছিলাম। মানে 2টো মৃত্যু ছিল। আমার এক কাকিমা ছিল, আমি তখন ক্লাস 7, আমি মুখাগ্নি করেছিলাম। ওই কাকিমার মৃত্যু আর আমার দাদুর মৃত্যু, আমি খুব খুব শকড হয়েছিলাম। দাদু মানে আমার কাছে অনেক কিছু ছিল। তো সেই সময় চিতার ওপরে, মানে আমাদের গ্রামে ওই ইলেকট্রিক চুল্লি না যে এরকম এইগুলো ঢুকিয়ে দিল, আমাদের পাকা চিতা আছে, সেখানে কাঠ দিয়ে চিতা সাজানো হয়, তার উপরে মরা পড়ে, যেমন স্বর্গদ্বারে যেরকম মরা পড়ে সেই রকমভাবেই, মানে প্রাচীনকালের নিয়ম অনুযায়ী বা পূর্বের নিয়ম অনুযায়ী মৃতদেহের সৎকার্য সংঘটিত হয়। এবার এখনও মনে আছে দাদু এরকম পুড়ছে এখানে, আমি একদম চিতার ওপরই বসে আছি, পাকা চিতার যে থাম আছে ওখানে বসে আমি দেখছি আমার চোখের সামনে যে দাদু পুড়ছে। আর তখন আমার মাথায়, আমি এখনও মনে আছে, তখন মাথায় ওই গানটাই আমার তখন ভাসছে যে কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। যার তখন মানে এটাই মনে যে মানুষের আসা যাওয়া এগুলো খুবই আপেক্ষিক। এবং দাদু যখন মানে পুড়ে গেল, তখন হঠাৎ আমি চলে আসছি, সবাই বললো যে পিছন দিকে তাকাতে নেই, এবং আমার সেই সময় মনে হলো যেন আমাকে দাদু ডাকছে, নাতি ডাকছে। তো আমি পিছন করে তাকিয়েছিলাম, তাকানোর দরকার ছিল না হয়তো, কিন্তু আমি তাকিয়েছিলাম। কারণ আমি ওই সময়টা মানে কি বলবো, মানে এতটাই নিজের মধ্যে ছিলাম না, আমার মাথায় কোনো কিছু কাজ করে না। আর নিজের মানুষ তো প্রচণ্ড ভালো। দাদুকে নিয়ে আমি, দাদু মারা যাওয়ার টানা 1 বছর অনেক স্বপ্ন দেখেছি দাদু বিছানায় বসে আছে, দেখেছি দাদু আমার পুরনো ঘরে বসে আছে, আমি ঢুকছি, এমনও মনে দেখেছি যে আমি ঢুকছি, দাদু বসে আছে, আমি আলো জ্বালানোর পরে দাদু আর নেই। এরকম অনেক রকমের স্বপ্ন করে, সেগুলো হয়তো যদি আমি বলি যে স্বপ্ন, শুধুই স্বপ্ন যদি বলি তাহলে শুধুই স্বপ্ন, হয়তো বাস্তবের লিঙ্ক নেই। কিন্তু যদি বলি যে এর সঙ্গে বাস্তবের লিঙ্ক আছে, তাহলে থাকতেও পারে। তো যাই হোক, যেদিনকে এরকম এলাম, মরা পুড়িয়ে বাড়িতে এলাম, আমার বাবা কখনো ভূত প্রেত মানতো না, এখনও হয়তো মানে কিনা জানি না। আস্তিক মানুষ, নাস্তিক নয়, কিন্তু এই ভূত টুত কনসেপ্টে বিশ্বাস করে না। তো বাবা মা শোয়ে বড় ঘরটায়, আমি শুই তার পাশের ঘরে শুয়ে আছি। তো হঠাৎ আমাকে মা বলছে বাবু বাইরে আয় তো। বাইরে গেলাম, দেখছি দাদুর গায়ের গন্ধ ছাড়ছে। দাদুর গায়ের গন্ধ ছাড়ছে? মানে তোমরা কি পুড়িয়ে দাওনি জিনিসপত্র?
যেগুলো ছিল সব আর কি? সব 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 পুড়িয়ে দিয়েছি। তাও বাড়িতে গন্ধ কিছু ছাড়ছে? নেই, দেখছি দাদুর গায়ের গন্ধ ছাড়ছে। দাহ হয়ে গেছে, বাবা গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে এসছে, তারপরে দেখছি দাদুর গায়ের গন্ধ ছাড়ছে সেই রাতে, পোড়ানোর রাতে। খুব অদ্ভুত। আমি তখন দেখলাম যে আমি হয়তো বাইরের থেকে কোনো গন্ধ আসছে। আমার মন বলছে যে আমি চিনি দাদুর গায়েরই গন্ধ, কিন্তু মস্তিষ্ক বলছে, বিজ্ঞান বলছে যদি বাইরে কিছু থাকে। আমি বাইরে ঘুরে এলাম, বাইরে কোনো গন্ধ নেই, বাইরে কিচ্ছু নেই, শুধু বাবা যেখানটা শুয়ে আছে, হ্যাঁ, বাবাকে তো নিচে শুতে হয় মেঝেতে, মানে খড় মাথায় দিয়ে, তো বাবা যেখানে শুয়ে আছে ঠিক সেইখানেই গন্ধটা পাচ্ছি, সেই জায়গাটাতেই। এবং বাবা মা ওই ওরিয়েন্টেড, আর কোথাও ডাইনিংয়ের মানে ইভেন কি মানে আমি ও প্রান্তে গেলেও কোনো গন্ধ পাচ্ছি না, আমি এ প্রান্তে গেলেও কোনো গন্ধ পাচ্ছি না। তো বাবাকে বললাম ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, দেখো কী হয়। তো আমি ঘরে চলে এলাম। ঘরে আসার মিনিট 5 পরে হঠাৎ করে আমার ঘর থেকে হালকা আমি গন্ধ পাচ্ছি। আমি চিৎকার করলাম, হ্যাঁ গন্ধটা চলে গেছে? বলো যে হ্যাঁ আর গন্ধটা নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘুমিয়ে পড়ো। আমি উঠিনি। তো গন্ধটা আস্তে আস্তে তীব্র হচ্ছে। আমার তখন ঘরে এসি ছিল না, টেবিল ফ্যান ছিল ঘরে, একটা স্ট্যান্ড ফ্যান, বড় স্ট্যান্ড ফ্যান যেগুলো হয়। তো কিছুক্ষণ মানে গন্ধটা মনে হচ্ছে আস্তে আস্তে যেন আমার দিকেই আসছে, এগিয়ে আসছে। একটা সময় মনে হলো গন্ধটা আমার কাছাকাছি আছে। তারপর আমার একটা সময় মনে হলো আমার মুখের সামনে যে টেবিল ফ্যানটা আছে, গন্ধটা ওখান থেকে আসছে। তারপরে মনে হলো আমি যে পাশ বালিশটাকে ধরে শুয়ে আছি, গন্ধটা অ্যাকচুয়ালি সেখান থেকেই আসছে। অনেকক্ষণ এরকম ছিলাম প্রায়, এবং আমার তখন মানে মনেই হচ্ছে যে হয়তো যে যে গন্ধটা পাচ্ছি সেটা শুধুমাত্র আমি ওই পার্টিকুলার আমার যে পাশ বালিশটা আছে, আমার যে সামনে আমি যেখানটা আমি শুয়ে আছি, সেটা মনে হচ্ছে যেন কেউ এসে আমার পাশে শুয়ে আছে। গন্ধটা সেই জন্যই ওইখান থেকে আসছে। গন্ধটা যার, সে এসে আমার পাশে শুয়েছে, না হলে গন্ধটা আসতো না। তো তারপর আমি অনেকক্ষণ সহ্য করি এবং তারপরে লাস্টে আমি কেঁদে ফেলি, আমি আর পারিনি। বলি যে তুমি কি এইটাই চাইছো? তুমি যদি চাও তাহলে ভালো, তোমাকে তোমার ভয় লাগবে না, তোমাকে আমি ভয় করি না, তুমি তোমাকে ভয় দেখাচ্ছ না, কিন্তু তুমি যে উপস্থিতিটা তোমার টের পাওয়াচ্ছ বা জানান দিচ্ছ, এতে আলটিমেটলি আমারই কষ্ট বাড়ছে, আমি বলি তখন। এবং বলে আমি কেঁদে ফেলি এবং তারপর অকস্মাৎভাবে গন্ধটা চলে যায়। এবং পরদিন মিরাকেলি আমি যখন চলে আমি ঘড়ি কাঁটাটা দেখি, তখন বাজে হচ্ছে 3:10-15। পরদিন মিরাকেলি ঠাকুমা আমাকে পরের দিন সকালে উঠে বলছে, জানিস কালকে তোর দাদু আমার ঘরে এসেছিলো। ঠাকুমা এবং পিসি। আমি বলছি কটার সময়? বলছি ওই 3টের পরে। বলছি তাহলে তার আগে তো আমার কাছে ছিল, তাহলে তারপরে গেছে তোমার কাছে। তুমি ভাবো এই টাইমটা অবধি ওরা কোনো গন্ধ পায়নি, 3:15 পর ওরা গন্ধ পাচ্ছে। বলছে কালকে দাদু এসেছিলো, সারা রাত ছিল, ভোর পর্যন্ত ছিল, সেই গোটা ঘরে কি গন্ধ। তো দাদু যেখানে শুতো সেখান থেকে গন্ধ ছাড়ছে, এসে ওই দাদু তোর খাটে শুয়েছিল। এবং দাদুর শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরেও আমি অনেকভাবে অনেক রকম ফিল করেছি, যেন মনে হয়েছে দাদু দেখছে, দাদু যাচ্ছে, দাদু আছে। হয়তো সেটা দাদুকে বেশি ভালোবাসতাম বলে সেই জন্যে। কিন্তু এটাও ঠিক যে বাৎসরিক বা 1 বৎসর কাল না হওয়া পর্যন্ত আমাদের যে কোনো আত্মাকে এই জগৎ থেকে ওই জগতে যেতে 1 বৎসর সময় লাগে। তাকে ইহলোক থেকে পরলোকে গমন করতে 1 বছর তাকে একটা সার্কেল পার করতে হয়। তো সেই জায়গাটা হয়তো আমি বেশি ভাবতাম বলে হয়েছে। কিন্তু আমার কোথাও কি মনে হয় যে এই অস্তিত্ব যেগুলো আমি পেয়েছি, টের পেয়েছি, এই ঘরে বল বা দাদুকে নিয়ে বলো বা আমার ব্যান্ডমেটদেরকে নিয়ে যে পুরো ঘটনাটা যেটা বললাম, এগুলো কোথাও গিয়ে আমার মনে হয় না যে এগুলো কোনো আমার কল্পনাপ্রসূত বিষয়। আমি এটা নিয়ে মানে আমি তর্ক করতেও রাজি আছি, যেহেতু তুমি জানো তর্ক করা আমার কাজ একটা। তো আমি তর্ক করতেও রাজি আছি কারোর সঙ্গে, কারণ আমি জানি যে এগুলো আমি চাক্ষুষ দেখেছি। কেউ আমাকে আমার এই বিশ্বাস থেকে টলাতে পারবে না যে তুমি ভুল দেখেছো। আমি তো আর গা খেয়েছিলাম না সেই সময়, আমি তো আর নেশা করেছিলাম না, আমি সুস্থ মস্তিষ্কে ছিলাম। আমি ভুল দেখতে পারি না, বা এতগুলো মানুষ ভুল দেখতে পারে না। ইভেন আরও একটা যেমন ঘটনা, আমার বন্ধুরা মিলে আমি দেখেছি আমার বাড়িতে যখন আমি কোনো ক্রিঞ্জ কথাবার্তা বলি ওই ঘরের মধ্যে, হ্যাঁ, খুব রিপারকেশন। একদিন হয়েছে এরকম, কালী পুজোর রাতে না, কালী পুজোর পরের রাতে আমি আছি, শেখরদা আছে, দেবার্গ আছে, অনিকেত আছে, 4 জনে মিলে খুব ইয়ার্কি হচ্ছে, ভীষণ ইয়ার্কি হচ্ছে। এবং হতে হতে ইয়ার্কিটা খুব ক্রিঞ্জ একটা পর্যায়ে চলে যায় এবং খুব একটা ক্রিঞ্জ কথা মুখ দিয়ে বেরিয়ে আসে এবং অঙ্গভঙ্গি সমেত আর কি। তখন হঠাৎ করে একটা মহিলা কণ্ঠ বলল, এই আমি কিন্তু আছি, সব দেখছি। আচ্ছা। এবং এই কথাটা আমি একা না,
আমার সঙ্গে থাকা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে শুনেছিল। এবং আমি তখন ভেবেছি তো মা বলেছে, আমি ছাড় বাধ্য হয়ে মা দেখছি তোরা চলে যা। আর আমি ঘরে গিয়ে দেখছি ঘর তালা দেওয়া, এবং মা তার 5 মিনিট পরে সে ঘর থেকে ফোন করে বলছে, কী গো তোমাকে অত করে ডাক মানে আসতে বললাম ফোন করে, তুমি এলে না একবার, তুমি আসলে না, তো কিছু হয়েছে? বলছে কাকিমা আপনি ছিলেন না? বলছে না। তো আমি তার পরের দিন গোটা বাড়ির লোক, পাড়ার আশেপাশে যে কটা জায়গা থেকে বলতে পারে, ওই সব জায়গায় খোঁজ নিয়েছিলাম। কথাটা কেউ বলেনি। তাহলে কথাটা বললো কে? আর কেউ এই কথাটা বলবে না এমন আহামরি কোনো খুব ভারী কথাও নয় যেটা বলে স্বীকার করা যায় না। এটা যে বললো সে বলেই দেবে যেটা আমি বলেছি, তো কী হয়েছে। কিন্তু কেউ কোথাও মানে এই কথাটা স্বীকারোক্তি দেয়নি যে সে কথাটা বলেছে। তো এটাকে আমি কি ব্যাখ্যা দেবো? এই ঘটনাটা কোনো ব্যাখ্যা হয় এই ঘটনাটার? আমার যখন বড় ঠাকুমা মারা গিয়েছিল, আমার বাড়ির পুরনো বাড়ি ভেবেছিলাম বারবাড়ি, তো ওই সিঁড়ি আছে একটা। তো আমি যখন একটু কম বয়স ছিল, সবার থেকে লুকিয়ে টুকিয়ে গিয়ে ওই সিঁড়িতে গিয়ে আমি স্মোক করতাম। আবারও বলে রাখছি যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, খুব ক্ষতিকর, এটা ক্যান্সারের কারণ। প্রমোট করছি না বিষয়টা, বাট ব্যাড হ্যাবিট তো মানুষের হতেই পারে, এটা আমার একটা ব্যাড হ্যাবিটই। তো আমি স্মোক করতাম, এখনও করি। তো সেই সময় যখন ছাদে ওই সিঁড়িটায় যখন যেতাম, গিয়ে কোনো একটাও সিগারেট ধরাতে পারতাম না। ওখানে কিন্তু কোনো হাওয়া দিত না, এবং পুরোনো বাড়ির সিঁড়িগুলো দেখবে যে খুবই একটা বদ্ধ টাইপের হয়, মানে সেখানে হাওয়া চলাচল, ওইগুলো একদম বড় বড় দেয়ালের যে বাড়িগুলো, কোনো হাওয়া চলাচল করার মতন জায়গা জানলাও থাকে না, সেই খিড়কি টাইপের থাকে, অন্তত সরু একটা হাওয়া আসে। তো সেখানে দাঁড়িয়ে আমি ধরো মানে দেশলাই জ্বালাচ্ছি নিভে যাচ্ছে, ম্যাচিস জ্বালাচ্ছি নিভে যাচ্ছে, ইভেন ম্যাচিস পর্যন্ত হিটার যেগুলো কাট করে জ্বলে থাকে, ওগুলো তো দীঘার সমুদ্র পাড়ে গিয়েও জ্বলে যায়। ওটা জ্বালাচ্ছি, ওটা জ্বলছে না, কিন্তু বাইরে সেগুলো সব জ্বলছে। যেখানে বেশি হাওয়া সেখানে জ্বলছে, বাইরে এসে জ্বলছে, ভিতরে জ্বলছে না। তো এই ঘটনাগুলোর ব্যাখ্যা হয়তো আমাদেরকে কোনো বিজ্ঞান দিতে পারবে না হয়তো, বা আমাদেরকে হয়তো কেউ এটাও বলতে পারে যে এত সব ভূতের গল্প শোনায়, গাঁজা করি। দেখি অনেকের অনেক রকম মনে হয়, কিন্তু বাস যেদিন তুমি পাল্লায় পড়বে তুমি সেদিন বুঝতে পারবে। ঠিক আছে, আমিও আগে ছিলাম, আমিও মানতাম না। আমি বলছি না আমি মানে শ্মশানে ঘুরে বেড়াতাম, চিতা ভেঙেছি, কবরস্থানে মূত্র বিসর্জন করেছি, এবং কত কিছু করেছি মানে আমার। এবং সেগুলো আমি যখন এইসব চ্যালেঞ্জগুলো নিয়েছি তখন সেগুলোর ব্যাড এফেক্ট পেয়েছি। কখনো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কখনো আমার জ্বর হয়েছে, কখনো কোনো কিছু ক্ষতি হয়ে গেছে, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কোনো জায়গায় ঝামেলা হয়েছে। তো ওই জন্য আমার মনে হয় যে এদেরকে চ্যালেঞ্জ না করাই ভালো, বা এড়িয়ে যাওয়াই ভালো। এরকম আমি দেখেছি বহু মানুষের ক্ষেত্রে এরকম ঘটনা আমার চোখে পড়েছে। ইভেন আমার ভাই গৌরব, ওর ক্ষেত্রেও আমি দেখেছি। একবার ও একটা জায়গায় গিয়েছিল, তো সেখানে আর কি বলেছিল যে ওখানে আর কি একটা এন্টিটি রয়েছে, একটা গাছ ছিল। তো যায় সে আর আমার এমন কি করবে। তো এটাও একটা মিরাকেল যে ওখান থেকে ফিরে আসার পরে ওর প্রচণ্ড পরিমাণে স্কিন অ্যালার্জি হয়। ওটা আমাদের পডকাস্টেই বলেছিল এটা। আচ্ছা, তো আমি এটা নিজে দেখেছি। আমি এরকম ওটা সত্যি কথাই যদি বলে থাকে, মানে ওটা একটা সত্যি কথাই যে ওটা হলো, এবং ওটা সারাতে যে কী বেগ পেতে হয়েছিল ওকে সেটা ও জানে, এবং আমি চোখের সামনে দেখেছি। এবং সেই সাপের রোঁয়া উঠতো না, খোলস উঠতো, তখন সেই খোলস উঠে যাচ্ছিল ওর মুখ থেকে। তাহলে এইগুলোকে আমি কিভাবে ব্যাখ্যা করবো, তাই না? ধর এই দুটো ঘটনা মোটামুটি আমার মনে হয় যে এই যে পুরো আমার ঘর ওরিয়েন্টেড যেগুলো বললাম, এগুলোর মধ্যে মানে কোনো বর্ণে জল মেশানো নেই, এবং পুরোটাই আক্ষরিক অর্থে সত্যি। সেই জন্যে আমার এই ঘটনায় কোনো এরকম বিষয় নেই যে কেউ হাত মুখ তুলে তেড়ে আসছে, কেউ হচ্ছে। কিন্তু আমি যে সিচুয়েশনটা ফেস করেছি, ধরো তুমি ভাবো ওই সিচুয়েশন থাকলে তুমি কি করতে ওই রাত্রেবেলা? আমি তো দুহাত দূরে থাকি এইসব বিষয় থেকে। মানে এরকম ঘটনা আমার লাইফের ঘটনা, এরকম প্রচুর এরকম সব সিনারিওগুলো আমি ঘটেছে, এগুলো দেখেছি। ইভেন তোমার পডকাস্টে কৌস্তব আগের দিন যেটা বলে গেছে, ঠিক আছে, ওটার কোথায় কি হবে, ঠিক আছে। তো ওই নাম নিয়ে আমি খিল্লি করেছিলাম। আমি করে এইসব পিছন পাওয়াগুলো আমি করে থাকি। আমি খিল্লি করেছিলাম সেই সময়। আমরা পাহাড়ের ট্রিপে ছিলাম, হয়তো লোকে বলবে কোইন্সিডেন্ট, কিন্তু তুমি ভাবো যে এমনই কোইন্সিডেন্ট হবে যে একদম ওই সময়তে হতে হলো। নাম নিয়ে আর কি করছি, 500 মিটারের মধ্যে গাড়িটা লিক হয়ে গেল। পাহাড়ি রাস্তায় 500 মিটারের মধ্যে গাড়ি লিক, কোনো কারণই হয় না ওখানে গাড়ি লিক হওয়ার, হয় খুব রেয়ার কেসে হয়। তো
এগুলোই, যারা যেখানে থাকার তারা সেখানে আছে, আমাদের জগতে আমরা থাকি, এটাই ভালো, আমরা নিজেদেরকেই দেখি, তাদেরকে না দেখতে পেলেই ভালো। হ্যাঁ, কিন্তু যেটা তুমি বললে সেটা হচ্ছে যে ইয়ার্কি মারছো, যে বিশ্বাস করছে না ইয়ার্কি মারছে, ঠিক আছে, কিন্তু চ্যালেঞ্জ করতে যাও না 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 ভাই, আমার এটাও আর একটা আমার নিজের সিন আছে, এটা আমি জানি না, এটা গৌরব ওর এপিসোডে বলেছিল অ্যাকচুয়ালি, আমার ওপরে একবার পজিশন হয়ে গেছিলো। তো আমি ওই গিয়েছিলাম, আমার সব পার্টি ছিল আমাদের গ্রামের বাড়িতে, পার্টি করে আমরা সব ঘুরতে গেছি শ্মশানে। একদম ওই শ্মশানটা খুব ডেঞ্জারাস শ্মশান, পঞ্চবটি শ্মশান আমাদের, ওখানে অনেক ভূতিয়া কাণ্ড হয়েছে। হ্যাঁ, মানে ধরো যারা ওখানে ধরো গ্রামের লোকেরা মাঠে বসে খেতে গেছে, দেখেছে একটা গ্লাস বেশি আছে, আচ্ছা, এরকমও দেখেছে, বা দেখছে বসে আছে কয়েকজন, আবার দেখছে পাশে অন্য একজন কেউ বসে আছে, অন্য একজন বসে আছে, এরকমও ঘটনা ঘটেছে ওখানে। তো আমরা ওই জায়গায় গিয়েছিলাম, আর শ্মশানটা খুব ক্রিপি, মানে আমাদের, তুমি যখন উলুবেড়িয়ে আসবে আমি তোমাকে দেখাবো, শীতকালে পারলে এসো, তুমি রাস্তা চিনতে পারবে না, মানে রাস্তা গুলিয়ে ফেলবে। তো ওখানে বসে বসে আমি এন্টার চ্যালেঞ্জ করেছিলাম, কে কোথায় আছি যায় দেখে নেবো, এই করবো সেই করবো করে যাচ্ছিলাম। তো একটা টাইমের পরে আমার কোনো সেন্স ছিল না, বাকিটা ও পরে বলেছিল যে আমি একটা ঘরের দিকে ঢুকে যাচ্ছিলাম অন্ধকারের মধ্যে, একটা খুব বাজে জায়গায় চলে যাচ্ছিলাম। তো সেখান থেকে মোটামুটি কোনোভাবে করে আমাকে নিয়ে এসেছিলো বাড়িতে, এবং সেই রাতে খুব মানে যেটা হওয়ার না, আমার সঙ্গে অভিষেক, আমরা হরোস্কোপ চ্যানেলটা যে 3 জন মিলে শুরু করেছিলাম, আমি, রক্তিম, অভিষেক, আমরা 3 জনের একটা কনফারেন্স কলে আমাদের চ্যানেলটা শুরু হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার অভিষেকের মধ্যে কখনো সম্ভবই নয় যে আমরা হাতাহাতি করে মারামারি করবো। আচ্ছা, আমরা মারামারি করেছিলাম সেই রাত্রে, মারামারি মানে বিরাট মারামারি, মেরে মুখ ফাটিয়ে দিয়েছে এরকম মারামারি। আচ্ছা, ঠিক আছে। তো ওই যে বলি না, চ্যালেঞ্জ করাটা কখনোই উচিত নয়, অনেক কিছু ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে, অনেক কিছু খারাপ হতে পারে। কারণ দেখো, মানে আমাদের তো ডাইমেনশানে আশা করি সবাই বিশ্বাস করে, হ্যাঁ, আমাদের ওপরে যে 4th ডাইমেনশানে যে আছে তাকে না ঘাটানোই ভালো। ফালতু মানে পাতি ভাষার মধ্যে ফালতু চুল কেলা। হ্যাঁ, মানে তুমি দেখো না, যারা 1 ডাইমেনশনে যারা আছে তারা 2 ডাইমেনশনে ঘাটায় না, যারা 2 ডাইমেনশনে যারা দেখে তারা আমাদের ঘাটাতে আসে কোনোদিন, ঘাটাতে তাদের মতন থাকে। কিন্তু আমাদেরই একটুখানি এক্সট্রা শখ হচ্ছে, আমরা তাদেরকে একটু ঘাটিয়ে দেখি, এই করি, তাদের জায়গায় চলে যাই, তাদের গিয়ে করি। তো সেগুলো উচিত নয় কখনো, সেই জিনিসগুলো যতটা এড়িয়ে চলবো। আমার মতে হচ্ছে যখনই ভয় পাবে তখন ঘুমিয়ে পড়ো, এটা আমি করে থাকি, আমার ভয় লাগলে আমি ঘুমিয়ে পড়ি, সেটাই বেস্ট। হ্যাঁ, সেটাই বেস্ট। এবং কোইন্সিডেন্ট যদি বলি প্রচুর, মানে আমি তারানাথ রেকর্ড করছি, কালভৈরব পড়ছি, তখন আমার বাড়ির সামনে 4টে শুয়োর ঘুরছে, কালো শুয়োর ঘুরছে। হ্যাঁ, এটা আমি এই অভিজ্ঞতার কথা আমি কেউ বলেছিলাম, কৌস্তবকেও বলেছিলাম, যেরকম আমার ঘুরছি আমি, এরকম দেখি আমার বাড়ির সামনে 4টে শুয়োর ঘুরছে। এর আমি কী ব্যাখ্যা দেবো? এটা কি মানে, এই যে কোইন্সিডেন্টটা ঘটছে আমার বাড়িতে, আমি জন্মে অবধি, বাপের জন্মে আজ পর্যন্ত আমি শুয়োর দেখিনি, তাহলে আমি সেই রাতে কেন শুয়োরটা দেখলাম? আমি কেন দেখলাম সেই রাতে, কেন এসেছিল তাহলে? এবং এইগুলো আর একটা জিনিস হচ্ছে, লেখকদের উদ্দেশ্য আমার এটা বলার, যে অনেক সময় অনেক লেখক বীজমন্ত্র তুলে দেন লেখার মধ্যে, এটা খুব খারাপ, এটা উচিত না। আমাকে অনেক সময় করতে হয়েছে, ধূমাবতীর বীজমন্ত্র পাঠ করতে হয়েছে, একদমই করা উচিত না। হ্যাঁ, একদমই করা উচিত না। আমি বলছি তো, করা একদমই উচিত না, কারণ আমি তো ধূমাবতী নিয়ে প্রচুর কাজ করেছি, এবং উনি আমাকে আশীর্বাদে ভরিয়েও দিয়েছেন। ধূমাবতীর গল্প নিয়ে যখন আমি কাজ করেছি তখনই সেটা হিট। ধূমাবতী নিয়ে কাজ করতে আমার প্রচুর হিট খেয়েছে। আমার প্রথমেই কাউরি বুড়ির মন্দির ধূমাবতী নিয়ে করা, তারপর ধূমাবতীর মন্দির, ধূমাবতীর অভিশাপ, এই প্রজেক্টগুলো কোথাও গিয়ে আমাদের চ্যানেলকে প্রচণ্ড পুশ দিয়েছিল। তো আমরা ধূমাবতী নিয়ে যখনই কাজ করেছি হয়েছে, কিন্তু ধূমাবতীর বীজ মন্ত্রও পড়তে হয়েছে, কিন্তু সেটা তো উচিত নয়। আমি কখন কোন অবস্থায় কীভাবে পড়বো, মা তারার বীজ মন্ত্র ঢুকিয়ে দিচ্ছে, মা কালীর বীজ মন্ত্র ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু সেগুলো যে মানুষের জীবনে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটা ওনারা ভাবছেন না, তাই না? এবং এগুলো না করাই ভালো আমার মনে হয়, এগুলো থেকে যতটা এড়িয়ে যাবে ততটাই ভালো। আবার অনেক তান্ত্রিক এর ফলে কিন্তু খোঁচেও যায়, মানে এই বিষয়গুলো হয় বলে বইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, স্বাভাবিক, তারা মন্ত্রটাতে সিদ্ধি লাভ করছে, তারা মন্ত্রটা নিয়ে সাধনা করছে, তাদের সাধনার যে প্রসেস রয়েছে সেই প্রসেসে গিয়ে তারা পুরোটা তাদেরকে সেই লেভেল অফ কনসেন্ট্রেশনের মানে দিতে হচ্ছে, কনসেন্ট্রেশনটা দিতে হচ্ছে, মানে যেটা তোমার মনোযোগ বলছে আর কি, দিতে হচ্ছে, এবং সেই জন্য তারা গিয়ে সেই জায়গাটায় হচ্ছে। আমার তো মানে আমার একদম ছোটোবেলার এক বন্ধু তান্ত্রিক, আমি নাম করছি না এখানে, তো আমি তাকে দেখেছি, মানে ও তন্ত্রবিদ্যাটা জানে, এবং এই ধরো বশীকরণ, মারণ, উচ্চাটন এইসবগুলো হয়, এবং ও খুব সৎ। ও বলে দেয় যে দেখো, তোমার 4টে যদি বশীকরণ থাকে তবেই বশীকরণ হবে, দুমদাম এরকমভাবে বশীকরণ হয় না, যারা বলে করে দেবে তারা মিথ্যা কথা বলছে।
ওপরে বশীকরণ হবে কি না, পজিশন হবে কি না, সেটা তারপর চার্টে থাকতে হবে। যদি চার্টে যদি বলে যে না হবে, আমি তো বলবো না যে হবে। তো ওই জন্যই কত ভাবলাম, এবং ওকে দেখেছি মানে এমন কিছু ঘটনা আমি ওর সঙ্গে গিয়ে চাক্ষুষ করেছি, যেগুলো থেকে বিশ্বাস না করা ছাড়া উপায় নেই। এবং ওই কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি বিশ্বাসটাই করে নিয়েছি, তর্ক করে লাভ নেই। এটাই আছে বিষয়। না, এই ঘটনা মানে সাধারণত আমরা যে ঘটনাগুলো এখানে শুনি, এটা একদমই আলাদা। মানে আলাদা ইন দ্য সেন্স, এখানে যেটা তুমি বললে যে আঁচড় মারছে বা এই করছে বা তারা করছে, এরকম কোনো ব্যাপার নেই। এটা পুরোটাই একটা অনুভূতি। হ্যাঁ, এটা পুরোপুরি একটা অ্যাটমসফিয়ার হরর তুমি বলতে পারো। তুমি যদি বলো যে এটাকে হররের কোন জনরায় ফেলবো, এটা পুরোপুরি অ্যাটমসফিয়ার হরর। তুমি ধরো, তুমি কি বলবো, তুমি ইটে পাবে, হ্যাঁ, ওই ধরনের যে গল্পগুলো আছে ওখানের মধ্যে গৌড় ব্যাপারটা নেই, ঠিক আছে? কারণ দেখো, গৌড় ব্যাপার তখনই উঠে আসে যখন তন্ত্র মন্ত্র এই বিষয়গুলো, যখন জিনিসগুলো আসে। এই ঘটনাও আমি মানে বলবো ঘটনাটা। তো যাই হোক, মানে এটাই যে মানে এরকম ঘটনাগুলো মানুষের জীবনে ঘটে, যাদের জীবনে ঘটে তারাই বিশ্বাস করে, তারাই জানে যে তারা কি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। এবং মানে মানুষের এমন হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি যত নেগেটিভ এনার্জির কাছাকাছি যাবে, তত দেখবে তোমার সম্পর্ক এফেক্ট পড়বে, তোমার মানিটারিয়াল হ্যাম্পার হবে, তোমার ফেস লস হবে, যদি কোনো ভূত তোমাকে, যদি কোনো প্রেত তোমাকে যদি সেই নজরটা দিয়ে দেয়। আর অনেক সময় উন্নতিও হয়। লোকে বলে ব্রহ্মদত্তির বাস্তুতে ব্রহ্মদত্তির বাস হলে বিরাট উন্নতি হয়। আমি সেরকম বাড়িও দেখেছি, রক্তিমকে দেখেছি। আচ্ছা, আমার চ্যানেলেরই যে রক্তিম যারা যে গল্প পাঠ করে, তো তাকে দেখেছি। ওদের বাড়িতে বাস্তুতে মানে আছে, তোমার বেলগাছ আছে, বিরাট বড় বেলগাছ আছে, এবং ওদের ভীষণ উন্নতি হয়েছে, ভীষণ প্রসপেক্ট ওদের বাড়ির। কোথাও কি সেটা হয়তো হওয়ার ছিল, কিন্তু এটাও মানে অস্বীকার করার কোনো বিষয় নেই না। ওরাও কখনো দেখেছি যে অস্বীকার করেছে বা করেছে, কখনো নয়। মানে আমার জীবনে সব ঘটনা প্রচুর। আমাদের রেকর্ড রুমটাই ইটসেলফ, মানে আমরা যখন প্রথম রেকর্ড করতে যেতাম, সবাই জানে, অডিও স্টোরি যারা শোনে, মানে রক্তিমের ঘরটাও কম কিছু যায় না ওপরতলে। আমরা রেকর্ড করছি, মনে হয় ছাদে কেউ হাঁটছে, এরকম সিনও আমরা পেয়েছি। তো ওই ভূত নিয়ে কাজ করতে করতে ভূতেদের অভিজ্ঞতা প্রচুর হয়েছে। এবার দেখি কোন ভূত ঘাড়ে চাপে। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করুন। আর আপনারাও যদি এখানে এসে ঘটনা বলতে চান, তো নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, আপনার ঘটনা পুরোটা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আর আবারও আমরা আর একটা এপিসোডে দেখা করছি, সেটা হয়তো প্রথম এপিসোড হবে, আমি সেটা দেখা যাক। সেটা তো আগেই আপনারা দেখে নিয়েছেন আমাদের একটা এপিসোড, হয়তো সেটা আপনারা আগে দেখেছেন, সেটা কেমন লেগেছে সেটাও জানাবেন এতেই। আর চলো ওটা শুট করি। নতুন চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। একদম এই চ্যানেলটা ফাটিয়ে আমি একদম আত্মবিশ্বাস, ভীষণ থ্যাংক ইউ। একদম। চলো সকালে ভালো থেকো, সবাইকে ভালো রেখো।